Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear viewers, welcome to my new video. In this video, we will discuss about real numbers. That means বাস্তব সংখ্যা। তো এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যদিও এখান থেকে কোনো প্রতি বছর এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন দ্যাট মিন্স সিকিউ হয় না, কিন্তু এখান থেকে প্রচুর এমসিকিউ আসার সম্ভাবনা থাকে। তো আমি এই অধ্যায়ের বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের যে ম্যাথ গুলো আছে সেগুলা সমাধান করার চেষ্টা করব এই লেকচারটিতে। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো আর কোনো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। আলোচনায় চলে যাচ্ছি। তো এই অধ্যায়টির নাম হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা যদি আমরা সংজ্ঞা দিতে চাই, তাহলে বলতে হয় যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই মূলত বাস্তব সংখ্যা বলা হয়। তো এই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে we have to know at first the classifications of real number. আমাদের আগে জানতে হবে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্পর্কে। তো বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে, প্রথমে আমি যদি আলোচনা করতে চাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? এখন আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে এই যে সিরিয়ালি যে নাম্বার গুলো আমরা দেখে থাকি 1, 2, 3, 4 ইটিসি দ্যাট মিনস। তো এই যে 1, 2, 3, 4 ডট ডট সামথিং। তো এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যারও আবার কিছু ভাগ রয়েছে, যেমন স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? আমি যদি মৌলিক সংখ্যা সম্পর্কে বলি, ১ নম্বর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আচ্ছা। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকেই মূলত মৌলিক সংখ্যা বলা হয়। ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন আমি যদি এক্সাম্পল দেই, ফর এক্সাম্পল 2, 3, 5, 7, 11, 13 ইটিসি সামথিং। এইখানে যদি আমরা দেখি 2, 3, 5, 7, 11, 13 এগুলাকে কিন্তু ১ এবং ওই সংখ্যা ১৩ বা ১১ এগুলাকে যদি আমরা ভাগ করি ১ এবং ওই ১৩ বা ১১ দ্বারাই ভাগ যাবে। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। সুতরাং এটি মৌলিক সংখ্যা। যেমন আমি যদি দেখাইতে চাই যে ১৩ কে আমি ভাগ করি, ১৩ কে আমি যদি ভাগ করতে চাই তাহলে ১৩ কে ১৩ দ্বারা ভাগ মানে ১ দ্বারা ভাগ করলে ১৩ হয়। ফল 0। দেখেন ১৩ কে নিঃশেষে বিভাজ্য ১ দ্বারা, আর ১৩ দ্বারা আবার যদি ১৩ কে ভাগ করি, 13 দ্বারা যদি আমি 13 কে ভাগ করি তাহলে 1 আসে ভাগফল। আচ্ছা, এখানেও নিঃশেষে বিভাজ্য। দেখেন আপনি এখানে ১৩ কে ১ আর ১৩ দ্বারা ভাগ করে আমি নিঃশেষে বিভাজ্য পাইছি। আর যদি আমি অন্য কোনো সংখ্যা দ্বারা মানে ১৩ কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, ভাগ যাবে কিন্তু এটা নিঃশেষে বিভাজ্য হবে না। পূর্ণ সংখ্যা আসবে না। সুতরাং সেটা মূল মানে তাহলে সুতরাং এটা মৌলিক সংখ্যা। কেন? কারণ এটাকে ১ এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যায়। এই ২ টা সংখ্যা ব্যতীত এর অন্য কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল সংখ্যা ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তাকে মূলত মৌলিক সংখ্যা বলা হয়। ক্লিয়ার? আচ্ছা। এখন আমরা দ্বিতীয়টিতে আসি। এরপরে আসি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? এখন দেখবো আমরা যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। আচ্ছা। যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলার মানে ২ এর বেশি গুণনীয়ক আছে। মানে ১ এবং ওই সংখ্যা ছাড়াও অন্য অনেক গুণনীয়ক আছে। সেটা কি হলো যৌগিক সংখ্যা। যেমন আমি যদি বলি 4, 6, 9, 8 সামথিং এগুলা যদি আমরা দেখতে যাই, এগুলার কিন্তু ২ এর বেশি গুণনীয়ক আছে। যেমন আমি যদি ৪ কে ১ দ্বারা ভাগ দিই ১ দ্বারাও ভাগ যাবে, ২ দ্বারা ভাগ দিলে ২ দ্বারাও যাবে এবং আমি যদি ৪ দ্বারা ভাগ দিই ৪ দ্বারাও যাবে। তাহলে দেখেন আমরা ৪ কে ৩ টা জিনিস দিয়ে ভাগ করতে পারলাম। ৩ টা সংখ্যা দিয়ে ভাগ করতে পারলাম। সুতরাং এটা কিন্তু আমাদের যৌগিক সংখ্যা। ৬ কে যদি আমি বলি, ৬ কে ১ দ্বারা ভাগ দিতে পারবেন, ৬ দ্বারা ভাগ দিতে পারবেন, ২ দ্বারাও ভাগ দিতে পারবেন, ৩ দ্বারাও ভাগ দিতে পারবেন। সুতরাং এটার ৪ টা গুণনীয়ক আছে। তো এটা মৌলিক সংখ্যা না। কারণ এটার ২ এর বেশি মৌলিক গুণনীয়ক আছে। ক্লিয়ার? তো এগুলাকে আমরা যদি দেখি তাহলে এই যেমন ৯ কে যদি আমি দেখি, ৯ এর গুণনীয়ক হচ্ছে ১ মানে ১ দ্বারা ভাগ যাবে, তারপরে ৩ দ্বারা ভাগ যাবে ৩ আবার ৯।
3টা, তাহলে এই যে এটা 2টার বেশি হয়ে গেল। ১ এবং ৯ ছাড়াও ৩ দিয়েও আমাদের এই ৯ কে ভাগ যায়, ৯ কে ভাগ করা যায়। সুতরাং এটা আমাদের যৌগিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি যদি আমরা সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যাটা কি? আমার স্পেস একটু ছোট তো তাই আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। আমার জায়গা একটু শর্ট, সুতরাং মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মৌলিক সংখ্যা গেল, যৌগিক সংখ্যা গেল। এরপর স্বাভাবিক সংখ্যারই আরেকটা ভাগ কি? সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা ৩ নাম্বার, এটা সহমৌলিক। সহমৌলিক সংখ্যা। আচ্ছা, যেকোনো দুটি সংখ্যার গোসাগু যদি ১ পাওয়া যায়, গোসাগু করলে মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি আমরা ১ পাই, তাহলেই তাকে আমরা বলবো সহমৌলিক সংখ্যা। তাহলে কি দুটি সংখ্যার গোসাগু যদি ১ হয় তাহলে সেটাকে বলা হয় সহমৌলিক সংখ্যা। যেমন আমি যদি ধরি ৬ আর ৩৫, এই ২ টা সংখ্যার যদি আমরা গোসাগু নির্ণয় করি, দ্যাট মিনস গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করি, তাহলে আমরা দেখতে পাবো এটা কিন্তু মৌলিক মানে এটার গোসাগু আসে ১। যদি গোসাগু না যায় তার মানে আমরা জানি ১, বা আমরা করেও দেখতে পারি। এখানে যদি আমি ১ দ্বারা এটাকে ভাগ করি, ১ দ্বারা যদি আমি ৬ আর ৩৫ কে আমি যদি গোসাগু নির্ণয় করি, তাহলে এখানে পেতেছি ৬, ৩৫। তো অতএব গোসাগু ১। আচ্ছা, তো এই দুইটা সংখ্যার আমরা গোসাগু পাইলাম ১। সুতরাং এটা কি? আমাদের সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা বুঝবো কিভাবে সহমৌলিক সংখ্যা? দুটি সংখ্যার গোসাগু যদি আমরা ১ নির্ণয় করে পাই, তাহলে আমরা ওইটাকে বুঝবো সহমৌলিক সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা শেষ। এরপরে আসবো আমরা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা দ্যাট মিনস ইংরেজিতে বলা হয় ইন্টেজার। তো পূর্ণ সংখ্যা হচ্ছে যে শূন্য সহ, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি তাহলে বোঝার সুবিধা হবে। পূর্ণ সংখ্যা। হুম, আচ্ছা, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে মূলত পূর্ণ সংখ্যা বলা হয়। শূন্য সহ সকল ধনাত্মক, ধনাত্মক বলতে আমরা বুঝি মূলত প্লাস। যেমন আমি যদি এখানে লিখি 1, 2, 3, 4, 5, এগুলা কিন্তু এগুলার সামনে কোনো চিহ্ন নাই। এগুলোর সামনে কোনো চিহ্ন নাই। সুতরাং আমরা বুঝবো কি এর সামনে কিছু না থাকলে আমরা ধরে নিব প্লাস আছে। তো এখানে কিছু নাই মানে প্লাস আছে, ধনাত্মক চিহ্ন। তো আমরা তাইলে কি এই যে এগুলা কিন্তু প্লাস, কিছু না থাকলে আমরা বুঝবো প্লাস আছে। তো এগুলো সবগুলোর সামনে প্লাস আছে, সুতরাং এটা ধনাত্মক সংখ্যা। আর যদি এই যে মাইনাস থাকে, এগুলোর সামনে -1, -2, -3, -4, -5, তো এগুলা কিন্তু হলো আপনার ঋণাত্মক সংখ্যা। তো এই ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যাকে আমরা মূলত শূন্য সহ যেটা হবে ওইটাকে বলা হবে আমরা পূর্ণ সংখ্যা। মানে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। মানে এগুলো ২ টার সামনে কি শূন্য সহ, এই শূন্যটা সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে মূলত পূর্ণ সংখ্যা বলা হয়। আমরা এটা এইভাবেও লিখতে পারি। এর সামনে মনে করেন এর সামনে মাইনাস, আমরা একবারেই দিয়ে দিলাম। এগুলো এত না লিখে আমরা যদি একবারে লিখে দেই, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকেই পূর্ণ সংখ্যা বলা হয়। এটাই হলো তাহলে পূর্ণ সংখ্যার উদাহরণ। শূন্য থাকবে এবং সকল ধনাত্মক +1, -1, +2, -2, +3, -3, ডট ডট আরো অনেক আছে। তো এগুলা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এটা ক্লিয়ার? আচ্ছা, পূর্ণ সংখ্যা আমরা গেল। এখন আমরা আসবো ভগ্নাংশ। ভগ্নাংশ সংখ্যাটা কি? এবার আসবো ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ নিয়ে যখন আমরা আলোচনা করতে যাবো তখন আমাদের মনে একটা জিনিসই ঘুরপাক খায়, সেটা হচ্ছে কি লব এবং হর। আচ্ছা, লব এবং হর এটা তাহলে লব বাই হর
এই দুইটা জিনিস থেকে আমাদের মনে আসে লব এবং হর। উপরের যেটা এটা হলো লব এবং নিচেরটা হলো হর। যেমন আমি যদি এখানে লিখি 5/7, এটা কিন্তু আমাদের ভগ্নাংশ সংখ্যা। তো এইখানে উপরের 5টা হচ্ছে লব এবং 7টা হচ্ছে হর। তো এই ভগ্নাংশ, তাহলে আমরা ভগ্নাংশকে আরো কয়েকভাবে ভাগ করা যায়। আমরা আগে দেখি, এই যে আমরা তাহলে ভগ্নাংশ কাকে বলবো? পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলা হয়। ভগ্নাংশটা কি? পি বাই কিউ আকার, পি বাই কিউ আকার। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটা কি পি বাই কিউ আকারের মূলত হয়ে থাকে। কোনটা ক্লিয়ার? আচ্ছা, পি বাই কিউ আকারে হয়, কিন্তু সবগুলো সংখ্যা কি ভগ্নাংশ আমরা বলতে পারবো? পি বাই কিউ আকারে তো অনেক হয়, সবগুলো কিন্তু ভগ্নাংশ না। কারণ আমি এখন দেখাই। আচ্ছা, ভগ্নাংশ হইতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাইড করতে হবে। আর যদি না করে তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারি না। মানে এই যে নিচেরটা ইউ বা 7 এর এই স্থানে 0 হইতে পারবে না আর 1 হইতে পারবে না। 0, তাহলে কিউ নট ইকুয়াল 0 এন্ড 1। কথা ক্লিয়ার? মানে কিউটা 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না। কারণ কি? আচ্ছা, আমি এখন বুঝাই। মানে এখানে 5 আছে, কিউ এর স্থানে যদি আমি 0 বসাই, 5/0। আচ্ছা, তো এইটা হয়তো তোমরা জানো না, জানবে ইনশাআল্লাহ বড় ক্লাস হলে, যে 5/0 সামথিং বাই 0 ইকুয়াল ইনফিনিটি। দ্যাট মিন্স অসংজ্ঞায়িত। আচ্ছা, ইনফিনিটি, ইনফিনিটি, সামথিং বাই 0 ইকুয়াল ইনফিনিটি। আমরা যদি কিউ এর স্থলে 1 বসাই তাহলে কি হয় দেখি আমরা। 5/1, এটাও কিন্তু ভগ্নাংশ হবে না। কারণ কি? আমরা জানি সকল সংখ্যার নিচে কোনো কিছু নাই, মানে কি 1 আছে। তাহলে তো 6 ও ভগ্নাংশ হয়ে যাবে, 7 ও ভগ্নাংশ হয়ে যাবে, প্রত্যেকটাই তাহলে ভগ্নাংশ হয়ে যাবে। সুতরাং 5/1 নিচে যদি 1 হয় এটাও ভগ্নাংশ হবে না, কারণ আমাদের প্রত্যেক সংখ্যাই পূর্ণ সংখ্যা, সেহেতু এটার নিচে কোনো 1 হওয়ার চান্স নাই। তো সুতরাং আমরা এটাকে বলতে পারি যে কিউ নট ইকুয়াল 0 এবং 1। কিউ 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না। নিচেরটা 0 হইতে পারবে না, 1 হইতে পারবে না। 0 হইলে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, আর 1 হইলে তো তাহলে প্রত্যেকটা সংখ্যাই আমাদের ভগ্নাংশ হয়ে যাইতো। তো সুতরাং আমরা এই ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করলাম। আচ্ছা, এরপরে আমরা শিখবো মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যাটা কি এটা আমাদের ভালো করে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, মূলদ সংখ্যার সংজ্ঞা ওই একই, খালি একটু ডিফারেন্ট। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যাটাও হবে পি বাই কিউ আকার, পি বাই কিউ আকারের। আচ্ছা, মূলদ সংখ্যাটাও পি বাই কিউ আকার, কিন্তু এইটারও দুইটা কন্ডিশন আছে। এটার কন্ডিশনটা কি? যে নিচেরটা 0 হইতে পারবে না, কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 0। এবং আরেকটা কন্ডিশন কি? দুইটাই পূর্ণ সংখ্যা হবে। দুইটাই কি হবে? পূর্ণ সংখ্যা। অন্যথায় পি বাই কিউ আকার হইলেও আমাদের এটা মূলদ সংখ্যা হবে না। কথা ক্লিয়ার? তাহলে যেমন আমি যদি বলি 2/5, এটাকে যদি আমি বলি যে মূলদ না অমূলদ সংখ্যা, এটা কি সংখ্যা হবে তাহলে বলেন তো? এটা হবে মূলদ সংখ্যা। কারণ কি? এখানে পি বাই কিউ আকার আছে, নিচেরটা 0 নাই। দ্বিতীয় শর্ত, নিচেরটা 0 নাই। আর দ্বিতীয় শর্তটা কি? যে এখানে দুইটাই পূর্ণ সংখ্যা। কথা ক্লিয়ার? সুতরাং এটা আমাদের কি? মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আমরা শিখবো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাটা কি? আচ্ছা দেখি, অমূলদ সংখ্যা, ইররেশনাল নাম্বার। আচ্ছা, অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যায় না। পি বাই কিউ আকারে প্রকাশ করা, প্রকাশ করা যায়
না। পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এটাই হলো অমূলদ সংখ্যা। একটা কথা মনে রাখবেন যে পূর্ণবর্গ নয়। এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। যেটা অনেক মানে এমসিকিউ এ আসে। পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় কথাটা বুঝতে হবে। পূর্ণবর্গ নয় কোনগুলা? নয় কি আমি যদি লিখি আচ্ছা 25 এটা কি পূর্ণবর্গ না পূর্ণবর্গ না? এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কারণ কি যেগুলা সংখ্যাকে মানে এটার এটার বর্গমূল কত? এটার বর্গমূল হবে 5 কিন্তু। এটার বর্গমূল কত? 5 তাহলে এটা কি পূর্ণবর্গ? যে সকল সংখ্যার বর্গমূল করা যায় সেগুলো হচ্ছে পূর্ণবর্গ। আর যে সকল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় না সেগুলা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে মানে 25 এর কিন্তু আমরা বর্গমূল করতে পারি। সুতরাং এটা কি পূর্ণ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা সরি। আচ্ছা কিন্তু আমরা যদি দেখি যে 7 এর কি আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো? পারবো না। সুতরাং এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে এই পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। তাহলে কি এটা কি অমূলদ সংখ্যা? তাহলে এইটা অমূলদ সংখ্যা। তারপরে আমি যদি 3 কে তো আমি বর্গমূল করতে পারি না। তাহলে এই যে এটাও কি অমূলদ সংখ্যা। আচ্ছা আর পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। মানে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আচ্ছা যেমন এটাকে যদি আপনি দেখেন 1/√3 এটা কি মূলদ না অমূলদ সংখ্যা? অমূলদ সংখ্যা। কারণ কি আমরা যদি 1 কে √3 দ্বারা ভাগ দিছি, √3 তো আর পূর্ণ সংখ্যা না। মানে কি পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল একটি আমরা জানি অমূলদ সংখ্যা। তাহলে এইটা যেহেতু অমূলদ সংখ্যা 1 কে যদি আমি অমূলদ দ্বারা ভাগ দেই, অমূলদকে মানে কোনো কিছুকে যদি অমূলদ সংখ্যা দ্বারা ভাগ করা হয় মনে রাখবেন ওইটাও অমূলদ সংখ্যা হয়। সুতরাং এটা মানে আমরা 1 কে যেহেতু অমূলদ সংখ্যা দ্বারা ভাগ দিছি তাহলে এটাও অমূলদ সংখ্যাই হবে। তাহলে কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝবো কিভাবে যে এটা পূর্ণবর্গ মানে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যার কন্ডিশন হলো ২ টা পি বাই কিউ আকারের থাকবে এবং 0 থাকবে। মানে কিউ নট ইকুয়াল 0 হবে না, কিউ 0 হইতে পারবে না। আর ২ টাই পূর্ণবর্গ মানে পূর্ণ সংখ্যা হবে। এটাই কি মূলদ সংখ্যার কন্ডিশন। আর অমূলদ সংখ্যার কন্ডিশন কি? অমূলদ সংখ্যার কন্ডিশন হচ্ছে যে আমাদের পি মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। আর একটা একটা কথা আছে যেটা কি খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা। আচ্ছা তাহলে আমাদের মূলদ সংখ্যা গেল, অমূলদ সংখ্যা গেল, রেশনাল এন্ড ইররেশনাল নাম্বার। এটা আমাদের শেষ। এবার আমরা আলোচনা করব অঋণাত্মক সংখ্যা। আচ্ছা অঋণাত্মক সংখ্যাটার নাম শুনে মনে হচ্ছে আমার কাছে ধনাত্মক সংখ্যা। আমাদের কাছে এই যে এটা মনে হয়। কারণ ধনাত্মক সংখ্যা এর মানে মনে হচ্ছে যে এটা আর এটা একই। ধনাত্মক আর অঋণাত্মক। ঋণাত্মক মানে মাইনাস না মানে কি ধনাত্মক এটা আমাদের মনে হইতে পারে। কিন্তু এটা একটু ডিফারেন্ট। এটা কি আমাদের শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। কোনো কিছু নাই সামনে প্লাস আছে দিয়ে দিলাম। তাহলে এই যে এগুলা হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা। এগুলা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। মানে কি ঋণাত্মক নয়। আপনারা ঋণাত্মক নয় মানে মনে করেন না ধনাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা হইতে গেলে মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই মূলত অঋণাত্মক সংখ্যা বলা হয়। আচ্ছা আমাদের এগুলোর মধ্যে দিয়ে আমাদের বেসিক আলোচনা মোটামুটি শেষ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং মাহিমস একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।